অ্যাকুট অ্যাবডোমেন, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সাবঅ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এবং কমন ম্যালিগন্যান্সি, এটা নিয়ে একটু কথা বলবো। মানে 13 যে পয়েন্টগুলো আছে এন, ও, পি এবং আর নিয়ে। তো প্রথমে আসো অ্যাকুট অ্যাবডোমেন। অ্যাকুট অ্যাবডোমেনের অনেকগুলো শর্ত আছে যে এবং এটা খুব ভালো করে জানতে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সাডেন, সিভিয়ার, স্পন্টানিয়াস, নন ট্রমাটিক, এই 4টা শর্ত আরও আছে। নন ট্রমাটিক, তাহলে সাডেন, সিভিয়ার, স্পন্টানিয়াস, নন ট্রমাটিক, অ্যাবডোমিনাল পেইন লেস দেন 24 আওয়ার্স ডিউরেশন। তাহলে লেস দেন 24 আওয়ার্স ডিউরেশন, দ্যাট রিকোয়ার্স মানে মেডিকেল অ্যাটেনশন উইথ অর উইদাউট সার্জারি। মানে এটা মেডিকেল অ্যাটেনশন লাগবে, ইমার্জেন্সি মেডিকেল অ্যাটেনশন লাগবে, সার্জারি লাগতেও পারে, সার্জারি নাও লাগতে পারে। তো এগুলো হলো অ্যাকুট অ্যাবডোমেন। এরকম যদি কোনো কিছু হয় তাহলে আমরা তাকে অ্যাকুট অ্যাবডোমেন বলবো। সাডেন, সিভিয়ার, স্পন্টানিয়াস, নন ট্রমাটিক অ্যাবডোমিনাল পেইন ফর লেস দেন 24 আওয়ার্স ডিউরেশন, দ্যাট রিকোয়ার্স ইমার্জেন্সি মেডিকেল অ্যাটেনশন উইথ অর উইদাউট সার্জারি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ দেখো যে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা অপারেশন তো লাগে, তোমরা জানো সবাই। এটা লিভার ইনজুরি বা স্প্লিন ইনজুরি বা হেমাটোমা যদি হয়, হেমোপেরিটোনিয়াম হয়, অপারেশন লাগতে পারে, তাই না? এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, ইমার্জেন্সি অপারেশন লাগে। কিন্তু ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা ইজ নট অ্যাকুট অ্যাবডোমেন, এটা কিন্তু একটা অ্যাকুট অ্যাবডোমেন না, এটা মাথায় রাখতে হবে। ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা অ্যাকুট অ্যাবডোমেন না, এই সংখ্যার মধ্যে কিন্তু ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা পড়ে না এই জন্য। তো অ্যাকুট অ্যাবডোমিনাল ট্রিটমেন্ট আমরা যদি যাই, ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমরা সবাই পড়ে, তো কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা পড়ি। আচ্ছা, এর আগে আমরা কজগুলো পড়ি। অ্যাকুট অ্যাবডোমিনাল কজ মোটামুটি আমরা সবাই জানি, আলাদা করে বলার কিছু নেই। যে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, তাই না? পারফোরেশন সারা জীবন পড়ে আসছো। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ঠিক আছে। তারপর কিছু অ্যাকুট সিচুয়েশন আছে, অ্যাকুট কোলেসিস্টাইটিস, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, তাই না? অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, ইউরেটারিক কোলিতে কিন্তু অ্যাবডোমিনাল পেইন হয়, তাই না? ইউরেটারিক কোলিক আছে, ইউরেটারিক স্টোন যেটা। তারপর ফিমেলদের ক্ষেত্রে রাপচার্ড অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, টুইস্টেড ওভারিয়ান সিস্ট, এগুলো সবই অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশন। তো অ্যাকুট অ্যাবডোমিনাল ট্রিটমেন্টে যদি আমরা যাই, ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমরা জানো যে কনজারভেটিভ যে ট্রিটমেন্ট আছে, কনজারভেটিভ আর স্পেসিফিক তো সবারই জানা। স্পেসিফিক হলো অ্যাকর্ডিং টু কজ, যে জন্য হয়েছে সেটা কজ বের করে ওই অনুযায়ী তোমার ট্রিটমেন্ট দিতে হবে। অ্যাকুট কোলেসিস্টিস হলে একরকম, অ্যাপেন্ডিসাইটিস হলে একরকম, তাই না? ইউরেটারিক কোলিক হলে আর এক রকম ট্রিটমেন্ট। আর কনজারভেটিভ অ্যাপ্রোচটা সব ক্ষেত্রেই সমান। তো এটা আমরা এভাবে পড়ি যে নাকে নল, শিরায় জল, তলায় কল। নাকে নল, তো রুগীকে কী করতে হয়? এনপিও করে দিতে হয়, না নাথিং পার ওরাল দিতে হয়, করতে হয়। তারপর ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হয়, তাই না? ইন্ট্রাভেনাস ফ্লুইড, ওই যে আর তার হলো এনজি সাকশন দিতে হয়, ন্যাজোগাস্টিক সাকশন দিতে হয়। ওই যে নাকে নল বললাম, এই যে নাকের নল দিয়ে দিচ্ছে, হ্যাঁ। শিরায় জল, রোগী যাতে না খেয়ে থাকে এই জন্য ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হয়, তাই তো। আর তলায় কল মানে হলো ক্যাথেটার করতে হয় ইউরিন আউটপুট মেজার করার জন্য। আর বাকি ট্রিটমেন্টগুলোও তোমরা জানো, তোমরা জানো যে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সবাই এগুলো ট্রিটমেন্ট করে আসছে। অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, তারপর হলো পিপিআই, অ্যানালজেসিক আর পিপিআই। আর হলো ক্যাথেটারাইজেশন কেন করা হয়? ইউরিন আউটপুটটা মনিটর করার জন্য, শকে আছে কিনা এই জন্য। সব অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশনে যে এনজি সাকশন করতে হবে ব্যাপারটা ওরকম না। যেমন অ্যাকুট কোলেসিস্টাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, এইসব ক্ষেত্রে কিন্তু এনজি সাকশন লাগে না সাধারণত, ঠিক আছে। এই হলো অ্যাকুট অ্যাবডোমিন নিয়ে আমাদের পড়াশোনা। এখন হচ্ছে সাবঅ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মানে তোমরা বোঝো যে অবস্ট্রাকশন ডেভেলপ করতেছে। তো এখানে সাবঅ্যাকুট কথাটা আছে। তো আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে যে কমন যে টপিকসগুলো আছে এলিমেন্টারি সিস্টেমে ওইখানে পড়বো। তো এখানে সাবঅ্যাকুট নিয়ে আমরা একটু আলোচনা করি। সাবঅ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মূলত হলো ইনকমপ্লিট অবস্ট্রাকশনটাই হলো সাবঅ্যাকুট অবস্ট্রাকশন, ঠিক আছে। এটার কারণ কী হতে পারে, কী কারণে ইনকমপ্লিট অবস্ট্রাকশন হতে পারে? এই সমস্ত রোগী দেখবে হাসপাতালে ভর্তি হয়েছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে ওই রকম সিভিয়ার ফিচার এদের থাকে না, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার অ্যাবডোমিনাল ডিসটেনশন এরকম থাকে না, কিন্তু রোগী অবস্ট্রাকশনের ফিচার নিয়ে ভর্তি হয়, মাইল্ড সিমটম থাকে, এবং ট্রিটমেন্ট দিলে দেখবে কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে অ্যাকুট অ্যাবডোমিনাল যে ট্রিটমেন্ট ওগুলো দিলে দেখবে যে রোগী সুস্থ হয়ে যাইতেছে। তো কজের মধ্যে কী পড়ে? কজের মধ্যে হলো ধরো স্ট্রিকচার যদি থাকে কোনো,
বাউলের কোনো স্ট্রাকচার যদি থাকে তখন ডেভেলপ করবে, মানে কমপ্লিট স্ট্রাকচার না, পার্শিয়াল স্ট্রাকচার। যেমন ধরো গুরুত্বপূর্ণ ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসে কিন্তু এরকম হয়। তারপর ধরো ক্রোনস ডিজিজ হতে পারে, ক্রোনস ডিজিজেও কিন্তু এরকম স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। তারপর কি হতে, কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি, ক্যান্সার যদি হয়, কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি তোমরা জানো, ম্যালিগন্যান্সির কয়েকটা টাইপ করছে না, কলিফ্লাওয়ার, তারপর আলসারেটিভ, এস্টেনোজিং একটা আছে না। তো এস্টেনোজিং মানে এটা চতুর্দিক থেকে তোমার পুরো লুমেন গার্টের ওয়াল জুড়ে হচ্ছে এবং এটাকে লুমেনটাকে ন্যারো করে দিতেছে। বিশেষ করে এস্টেনোজিং ক্যান্সারে এরকম সাবঅ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে। তারপর ব্যান্ডস অ্যাডিশনের নাম শুনছো তোমরা, ব্যান্ডস অ্যান্ড অ্যাডিশন, এগুলো হলো গুরুত্বপূর্ণ কারণ যে সাবঅ্যাকিউট অবস্ট্রাকশনের ইনকমপ্লিট অবস্ট্রাকশন, এটা কমপ্লিট অবস্ট্রাকশন না। তো এটা যদি আমরা ইনভেস্টিগেশন বলি, কী কী ইনভেস্টিগেশন দেবো? ইনভেস্টিগেশন আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্ষেত্রে পড়বো, ওগুলোই মূলত দেওয়া হয়। তোমরা পড়ে আসছো যে একটা এক্স রে করাতে হবে, ব্রেন এক্স রে অ্যাবডোমেন করাইতে হয়, তারপর ইলেকট্রোলাইট করাতে হবে, তাই না? সেরাম ইলেকট্রোলাইট করাইতে হয়। তো এগুলোই গুরুত্বপূর্ণ। ইলেকট্রোলাইটের মধ্যে তো হাইপোনেট্রিয়াম পাওয়া যেতে পারে অবস্ট্রাকশন প্রেসারের কারণে। আর এখানে রুগী মোটামুটি যখন সুস্থ বা যদি অ্যাকুট ওইরকম মানে অপারেশনে না যেতে হয়, সিভিয়ার অবস্ট্রাকশন থাকলে তো অপারেশনে যাবো, তাছাড়া তো আমরা অবশ্যই অপারেশনে যাব না, ইভালুয়েশন করে পরে দেবো। তো ফুল কোলোনোস্কোপির পরীক্ষাটা করা লাগতে পারে, ফুল কোলোনোস্কোপি। আর চিকিৎসার ক্ষেত্রে যদি যাই, আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে সাবঅ্যাকিউট অবস্ট্রাকশনের, সেক্ষেত্রে ওই যে কনজারভেটিভ ট্রিটমেন্ট একটা আছে, কনজারভেটিভ আমরা তো বললাম নাকে নল ছিঁড়ে দেওয়ার তলায় কল, যেটা ওই অ্যাকুট অ্যাবডোমেন ট্রিটমেন্ট। আর স্পেসিফিক তো হলো সার্জারি, অপারেশন করতে হয় যদি ওরকম ফিচার চলে আসে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা জানো যে কয়েকটা কজ আসছে। একটা হলো যে পাইলোরিক স্টেনোসিস ডিউ টু তোমার পিউডি, পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। তারপর কার্সিনোমা স্টোমাক যদি হয়, যদি অ্যান্ট্রামে আর কি হয়, এমনিতে তো না, বডিতে হলে তো হবে না, কার্সিনোমা স্টোমাক অ্যান্ট্রামে যদি হয় অবস্ট্রাকশন করে, সেটা হতে পারে। আর একটা বাচ্চাদের হয় আইএসপিএস, যেটা ইনফেন্টাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এগুলো হলো কজ। তো এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের বায়োকেমিক্যাল সেন্সটা কীরকম হয়, মেটাবলিজম, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো টপিকস। এটা খুব ভালো করে মনে রাখতে হবে কী হয়। হাইপোক্লোরেমিক, তাই না? হাইপোক্যালেমিক, মানে হাইপোক্লোরেমিয়া হবে, মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস, দেখবা যে অ্যাসিডোসিস দিয়েছে একটা অপশনের মধ্যে, উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া অ্যান্ড হাইপোক্যালসিমিয়া হয়। এগুলো ফেসে পড়তে, তাহলে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া উইথ হাইপোক্যালসিমিয়া। এখান থেকে ইজিলি কিন্তু তারা পিক আপ করে একটা এমসিকিউ বানায় দিতে পারে। তো এটা ভালো করে পড়তে হবে। অ্যালকালোসিসের জায়গায় ধর অ্যাসিডোসিস। তো এইখানে রুগীদের প্রিপারেশনের ক্ষেত্রে, গ্যাস্ট্রিক আউটলেট রুগীদের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কি করি, খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা বারবার পার্ট 1-এর মধ্যেও এমসিকিউতে দেয়। তো এগুলো স্যাররা ইজিলি এখান থেকে পিক আপ করতে পারে, যেটা বারবার জানতে চায় যে প্রিপারেশনের ক্ষেত্রে কোন ফ্লুইড দিতে হয়। এটা তো হাইপোক্যালেমিয়া হয়, তোমরা জানো। ফ্লুইড দিতে হয় আইসোটোনিক ফ্লুইড, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, আইসোটোনিক ফ্লুইড উইথ পটাশিয়াম সাপ্লিমেন্ট। এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিয়ে দিবে স্যাররা। আইসোটোনিক ফ্লুইড উইথ পটাশিয়াম সাপ্লিমেন্ট। আইসোটোনিক ফ্লুইডের মধ্যে তো হার্টম্যান আছে, কলারা আছে, নর্মাল স্যালাইন আছে। আমরা কোনটা দিই মেনলি? নর্মাল স্যালাইন সাথে ইঞ্জেকশন কেটি দিই না, পটাশিয়াম সাপ্লিমেন্ট, তাই না? কেসিএল বা কেটি আমরা দিই, পটাশিয়াম সাপ্লিমেন্ট দিই। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রোগীর ক্ষেত্রে অপারেশনে আর একটা জিনিস আমরা করি প্রিপারেশনে, সেটা হলো গ্যাস্ট্রিক ল্যাভেজ দিই। তোমরা জানো গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া হয়, মানে এনজি করে। তোমরা জানো নর্মাল স্যালাইন দেওয়া হয়, আবার নর্মাল স্যালাইনটা এনজি থেকে আবার টেনে বের করতে হয়। গ্যাস্ট্রিক ল্যাভেজে পানি দিতে হয়, আবার বের করতে হয়। উপকার কি হয়? উপকার হয় যে তোমার স্টোমাকের যে ইডেমা যদি থাকে, ইডেমাটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে, নর্মাল স্যালাইন দিলে। তারপর কন্টেন্ট যদি থাকে, কোনো খাবার দাবার থাকে, কন্টেন্টগুলো তোমার বের হয়ে যাবে, খাবার দাবারগুলো। এটা একটা সুবিধা, ফুড পার্টিকেল হবে। আর গ্যাস্ট্রিক মাসেলের টোনটা বৃদ্ধি পায়, গ্যাস্ট্রিক লেভেল দিয়ে একটু সামান্য একটু পড়তে হবে, কারণ এই দুটো জিনিস করতেই হয় ওয়ার্ডের মধ্যে, করেও পারছো তোমরা। প্রায় 200 ml, সাধারণত আমরা 200 ml করে পানি দেই, আবার ওটাকে টেনে করি। তো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অপারেশনের নাম কি? এক কথায় যদি বলি আমরা ভ্যাগোটমি
অ্যান্ড ড্রেনেজ। ভ্যাগোটমি মানে এটা গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন, এটা মেনলি হলো গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন ডিউ টু, এটা যদি পিইউডি হয়, মানে পাইলোরিক স্টোনোসিস ডিউ টু পিইউডি যদি হয়, পিইউডির কারণে যদি হয় সেক্ষেত্রে ভ্যাগোটমি অ্যান্ড ড্রেনেজ করতে হয়। পিইউডির কারণে যদি হয় সেক্ষেত্রে ভ্যাগোটমি অ্যান্ড ড্রেনেজ করতে হয়। ভ্যাগোটমি করার সুবিধা কি? ভ্যাগোটমি করলে ওই সিক্রেশনটা, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা কমে যায়, এই জন্য ভ্যাগোটমি করার কথা বলে। যদিও এখন অনেকেই ভ্যাগোটমিটা করে না, ভ্যাগোটমি করলে কিছু ঝামেলা আছে ওই জন্য। আর ড্রেনেজ বলতে হলো একটা বাইপাস করে দেওয়া, সেটা সাধারণত গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা হয়। গ্যাস্ট্রোজেজুনোস্টমি মানে স্টোমাক এবং জেজুনামের মধ্যে একটা কমিউনিকেশন করা হয়েছে, এটা হলো গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা হয়, ঠিক আছে। আর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু যদি আমার কার্সিনোমা স্টোমাক হয়, সেক্ষেত্রে আমরা কী করি? পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করি, ঠিক আছে, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি করি, ঠিক আছে। মানে ড্রেনেজ বলতে হলো একটা বাইপাস করে দেওয়া, যেহেতু তোমার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তার পাথওয়েটা বন্ধ হয়ে গেছে, এই জন্য একটা ড্রেনেজ প্রসিডিউর, মানে একটা বাইপাস করে দিই, গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা হয়, ঠিক আছে, গ্যাস্ট্রোজেজুনোস্টমি। তো গ্যাস্ট্রোজেজুনোস্টমির ক্ষেত্রে একটা জিনিস আছে, আমরা রো এন ওয়াই গ্যাস্ট্রোজেজুনোস্টমি করি। আমি বেশি কিছু যাব না, বললে মাথা খারাপ হবে। তো রো এন ওয়াই গ্যাস্ট্রোজেজুনোস্টমি আমরা করি কিন্তু, ঠিক আছে। কেন রো এন ওয়াই করতে হবে? রো এন ওয়াই করার সুবিধা হলো, রো এন ওয়াই করলে তোমার বাইলটা স্টোমাকে যাওয়ার সম্ভাবনা নাই। আর যদি রো এন ওয়াই না করে শুধু গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা হয়, তখন বাইলটা আবার ঘুরে ঘুরে স্টোমাকের মধ্যে যায়, ওইটা বাইলটা আবার রিফ্লাক্স হয়, যেটাকে আমরা বাইল রিফ্লাক্স, মানে স্টোমাকে যায়, বাইল রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস বলি, যেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস। ওই বাইল রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিসকে প্রিভেন্ট করার জন্য রো এন ওয়াই গ্যাস্ট্রোজেজুনোস্টমি করা। এটা মনে রাখবো যে বাইল এটা না করলে রোগীদের সমস্যা হওয়ার সম্ভাবনা, বা সমস্যা হয়, আসলে কমপ্লিকেশন হয়। এই জন্য আমরা রো এন ওয়াই করে দিই সবসময়, বলতে করা উচিত আর কি। কমপ্লিকেশন যদি বলি, অপারেশনের কমপ্লিকেশন কি, অল্প একটু আমরা যদি পড়ি, যাদের ইচ্ছা আছে পড়ার। এটার মধ্যে তোমরা জানো যে এটা একটা গ্যাস্ট্রোজেজুনোস্টমি লিকেজ হতে পারে। গ্যাস্ট্রোজেজুনোস্টমি লিকেজ সাধারণত খুব কম হয়, কিন্তু ডিওডেনাল স্টাম্প ব্লো আউট যেটা হয়, এটা বেশি সমস্যা হয়, বিশেষ করে কার্সিনোমা স্টোমাক অপারেশনের পরে ডিওডেনাম যেটা বেঁধে আসে, ডিওডেনাল স্টাম্প ব্লো আউট হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। আর সারা যেটা কোশ্চিন করে, এগুলো তো কোশ্চিন করতে পারে। তারপর আরও পোস্ট ভ্যাগোটমি ডায়রিয়া হতে পারে, ভ্যাগোটমি করার পরে তোমার ডায়রিয়া হতে পারে। তারপর ডাম্পিং সিনড্রোমের নাম তোমরা শুনছো, ডাম্পিং সিনড্রোম হতে পারে, কিন্তু কোশ্চিন যেটা করে গুরুত্বপূর্ণ, লেট সিমটম থেকে কোশ্চিন করে স্যাররা। আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এইটা স্যাররা পিক আপ করে, এটা পিক আপ করার সম্ভাবনা থাকে। এটার জন্য একটু মাথায় রাখতে হবে, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া আর ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, এটা মনে রাখতে হবে যে লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে এগুলা হয়, হ্যাঁ। ডাম্পিং সিনড্রোম যদি কেউ চাও পড়ে নিও, একটু পড়লে ভালোই হয়, খারাপ হয় না। ডাম্পিং সিনড্রোম হলো যে যখন তুমি পাথওয়েটা একটা বাইপাস তুমি করে দিছো, গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে দিছো, তো আগের মতো যে পাম্পিং অ্যাক্টিভিটি, স্টোমাকের সুন্দর স্টোমাক থেকে কন্টেন্ট ডিউডেনামের মধ্যে যাবে, এরকম আসলে বডি তো স্বাভাবিকভাবে ওই রকম হবে না। তো যার কারণে কি হয়, ওই স্টোমাক থেকে কন্টেন্টটা যদি কারো যদি এরকম হয়, এটা তো হবেই এরকম না, যে স্টোমাক থেকে খুব দ্রুত, ধরো ইন্টেস্টাইনের মধ্যে বাইপাস করার কারণে খুব দ্রুত স্টোমাক থেকে ইন্টেস্টাইনের মধ্যে খাবারটা চলে আসতেছে, এরকম যদি হয়, তাহলে তোমার যে সিমটমটা হয় সেটাই হলো ডাম্পিং সিনড্রোম। এটা দুই ধরনের হয়, আর্লি হতে পারে আর লেটও হতে পারে, হ্যাঁ, আর্লি হতে পারে, লেটও হতে পারে। তো আর্লিটা হয়, আর্লি মানে কি, মানে খাওয়ার সঙ্গে সঙ্গে যেটা হইতেছে সেটা হলো আর্লি, তাহলে ফুড দিয়ে অ্যাগ্রাভেট হবে, খাওয়ার সঙ্গে সঙ্গে যেটা হইতেছে। আর লেট যেটা, সেটা হলো এক্সারসাইজের কারণে তোমার হয়, এক্সারসাইজের কারণে। লেটটা মূলত হাইপোগ্লাইসিমিয়া টাইপের ফিচার হয়, ট্রেমার, ফেইন্টনেস, প্রোস্টাটিজম, এই লেটটা হয়। লেটটার ক্ষেত্রে যদি খাবার দাবার খায়, তখন আবার তোমার এটা কমে যাবে, রিলিফড হয়ে যাবে, এক্সারসাইজে বাড়বে, খাবার দাবার খেলে তোমার হবে। আর আর্লির ক্ষেত্রে কি হবে, খাওয়ার সঙ্গে সঙ্গে এটা ডেভেলপ করবে, আর যদি শুয়ে পড়ে লাইং ডাউন হয়, তখন এটা কমে যায়। এতটুকু জানলেই মোটামুটি হবে আশা করি। আর কমন ম্যালিগনেন্সির যে টপিক্সটা, এটা আমরা এখানে স্পেসিফিক আলাদা করে পড়াবো না। দেখো, কমন ম্যালিগনেন্সির মধ্যে সিএফ ব্রেস্ট আছে, আমরা ব্রেস্টের যে টপিক্সটা ছিল লাম্প, ওখানে পড়াইছি।
আর এলিমেন্টারি সিস্টেমের যে ডিজিজ ওইখানে আমরা কার্সিনোমা স্টোমাক আর কার্সিনোমা রেকটাম এগুলো নিয়ে আমরা পড়বো। ঠিক আছে।